আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম গার্লস প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি একাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় অধ্যায় 2 এর বেঞ্জিনের সংযোজন এবং প্রতিস্থাপন বিক্রিয়া সমূহ। আমরা আজকে প্রথমেই বেঞ্জিনের সংযোজন বিক্রিয়াগুলো কি কি রয়েছে সেগুলো আজকে আমরা একটু শিখে নিই। প্রথমে আজকে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে যে বেঞ্জিনের সাথে যদি হাইড্রোজেন যদি যুক্ত হয় সেক্ষেত্রে কি উৎপন্ন হয়। নাম্বার 1 আমরা লিখতে পারি যে হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে আমরা যদি একটা বেঞ্জিন যদি আঁকি, আমরা ফার্স্টে জানি এটি হলো বেঞ্জিন, তাই না? এখন বেঞ্জিনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করতে চাই তো সেক্ষেত্রে আমাদের 3 অণু আমরা হাইড্রোজেন যুক্ত করতে পারবো। এখানে আমরা জানি নিকেল ক্রোমোফোরের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঞ্জিনের সাথে হাইড্রোজেন গ্যাস যদি আমরা মিশ্রিত করে যদি উত্তপ্ত করি তো সেক্ষেত্রে বেঞ্জিন কিন্তু আর বেঞ্জিন থাকে না, এটি সাইক্লোহেক্সেনে পরিণত হয়। সেটি কিভাবে পরিণত হয় সেটি আমরা একটু দেখি। এখানে যেটি ছিল বেঞ্জিন, আমরা দেখতে পাচ্ছি যে বেঞ্জিনের প্রতি একজোড়া কার্বনের মাঝখানে কিন্তু দ্বিবন্ধন ছিল, অর্থাৎ পাশাপাশি দুটি কার্বনের মাঝখানে প্রথমে যদি দ্বিবন্ধন থাকে তারপরে কিন্তু ছিল সিঙ্গেল বন্ধন, তারপরে হচ্ছে আবার ডাবল বন্ধন, দ্বিবন্ধন ছিল, এরপর আবার সিঙ্গেল বন্ধন ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিটি কার্বনের সাথে কিন্তু একটি করে হাইড্রোজেন যুক্ত ছিল। আমরা প্রতিটি কার্বনের সাথে আমরা একটি করে হাইড্রোজেন যুক্ত করতে পারি। আমরা এই কার্বনের সাথে যদি এভাবে হাইড্রোজেন যুক্ত করি সেক্ষেত্রে আমরা এটাকে প্রত্যেকটা কার্বনের সাথে আমরা একটি করে হাইড্রোজেন আমরা যুক্ত করে দিই। আচ্ছা, এখন প্রত্যেকটা কার্বনের সাথে আমরা একটা করে H যুক্ত করলাম, কিন্তু এই যে দ্বিবন্ধন, আমরা জানি দ্বিবন্ধনের মধ্যে একটি বন্ধনকে বলা হয় সিগমা বন্ধন এবং আরেকটি বন্ধনকে কিন্তু বলা হয় বাই বন্ধন। যেটি সিগমা বন্ধন সেই একটি বন্ধন কিন্তু যেভাবে ছিল সেভাবে আছে, এবং অপর যে বন্ধনটি পাই বন্ধন, এই বন্ধনটা কিন্তু ভেঙে যায়। এই বন্ধনটা ভেঙে গিয়ে আমরা জানি যে একটি পাই বন্ধন ভেঙে গিয়ে দুটি বন্ধন উৎপন্ন করে। সেক্ষেত্রে এই যে পাই বন্ধনটা, এখানে এই দুটি কার্বনের সাথে একটি পাই বন্ধন ছিল, সেই বন্ধনটা ভেঙে গিয়ে দুটো বন্ধন হবে, অর্থাৎ এই দুটি কার্বনের সাথে আরো দুটি বন্ধন উৎপন্ন হবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা বন্ধন দিলাম আর এখানে আরো একটি বন্ধন দিলাম। আচ্ছা, এখানেও তাই, এই দুটি বন্ধন মানে এখানে যে বন্ধন রয়েছে দুটি বন্ধনের মধ্যে একটি কিন্তু পাই, তার মানে এখানে একটি পাই বন্ধন ভেঙে এই দুটি কার্বনের সাথে আরো দুটি বন্ধন উৎপন্ন হবে। তাহলে এই দুটি কার্বনের সাথে আমরা আরো দুটি বন্ধন দিলাম। একইভাবে এই দুটি কার্বনের সাথে কিন্তু একটি পাই বন্ধন ভেঙে গিয়ে দুটি বন্ধন যে উৎপন্ন হবে সেই দুটি বন্ধন আমরা এইভাবে দিলাম। ওকে, এখন এই যে প্রত্যেকটি যে আমরা বন্ধন দিলাম এই বন্ধনের সাথে কিন্তু একটি করে H পরমাণু যুক্ত হবে। আমাদের এখানে হাইড্রোজেন পরমাণু কয়টি? 6টি। সেক্ষেত্রে আমরা এই 6টি পরমাণু আমরা এখানে যদি আমরা যুক্ত করে দেই তাহলে যে যৌগটা হলো, এই যৌগের নাম আমরা বলি সাইক্লোহেক্সেন। এটা চারটি যৌগ, এর জন্য এটার নাম সাইক্লো, এবং এটা 6 কার্বন যুক্ত যেহেতু চারটি যৌগ সুতরাং এর নাম হলো সাইক্লোহেক্সেন। আমরা লিখে ফেলি এর নাম সাইক্লোহেক্সেন। ওকে, আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন আরেকটি সংযোজন বিক্রিয়া শিখবো, সেটি হলো বেঞ্জিনের ক্লোরিন সংযোজন বিক্রিয়া। তাহলে ক্লোরিন সংযোজন, এক্ষেত্রে আমরা একইভাবে আমরা জাস্ট ক্লোরিন যুক্ত করে দেব। আমরা যদি এখানে ক্লোরিন যুক্ত করে দেই তাহলে ক্লোরিন যদি আমরা যুক্ত করতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি ক্লোরিন সংযোজন, এটা বাদ দিয়ে এখানে লিখতে ক্লোরিন সংযোজন। আচ্ছা, সেক্ষেত্রে ক্লোরিন যদি আমরা যুক্ত করতে চাই তো সেক্ষেত্রে আমাদের এখানে ক্লোরিন যোগ করতে হবে, এবং এখানে এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটা কিন্তু
সূর্যালোকের উপস্থিতিতে সংঘটিত হয়। তাহলে আমরা লিখতে পারি সূর্যালোক মানে সূর্যের আলোর উপস্থিতিতে এই বিক্রিয়াটা কিন্তু সংঘটিত হবে। এই বিক্রিয়া ঠিক আগের মতোই এই বিক্রিয়াটা ঘটবে। সেটা হলো আমরা জানি যে দ্বিবন্ধনের প্রত্যেকটা যে পাই বন্ধন রয়েছে সেটি থেকে কিন্তু আগের মতোই কিন্তু একটি করে আবার এখানে বন্ধন তৈরি করবে এবং সেই বন্ধনগুলোতে কিন্তু একটা করে ক্লোরিন যুক্ত হবে। যদি একটি করে ক্লোরিন যুক্ত হয় তো সেক্ষেত্রে আমরা যে যৌগটা পেলাম এই যৌগের একটা বিশেষ নাম রয়েছে, এটার নাম হলো গ্যামাক্সিন। আচ্ছা এখানে কিন্তু কার্বন পরমাণু রয়েছে 6টি, অর্থাৎ এটার নাম যদি গ্যামাক্সিন হয়, এখানে কার্বন পরমাণু আছে 6টি, হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু মোট 6টি এবং একই সাথে ক্লোরিন পরমাণু কিন্তু এখানে 6টি রয়েছে। তার মানে আমরা বেঞ্জিনের সাথে ক্লোরিন সংযুক্ত করলে কোন যৌগ পাওয়া যায় সেটি কিভাবে উৎপন্ন হয় সেটি আমরা শিখলাম। এখন আমরা 3 নম্বর যেটা শিখবো সেটা হচ্ছে যে বেঞ্জিনের সাথে ওজোন সংযোজন। নাম্বার 3 সেটা হলো যে ওজোন সংযোজন। আমরা এখন লিখব যে ওজোন সংযোজন। বেঞ্জিনের সাথে ওজোন সংযোজন করে কি করবে আমরা বুঝে দেই, আমরা জানি ওজোন গ্যাসের সংকেত হলো O3, তাই না? ওজোন গ্যাসের সংকেত হলো O3। এখানে 3 অণু ওজোন গ্যাস যুক্ত হবে বেঞ্জিনের সাথে, সেক্ষেত্রে প্রভাবক থাকবে বা মাধ্যম থাকবে কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড মাধ্যমে বেঞ্জিনের সাথে ওজোন গ্যাস O3 ওজোন গ্যাস যুক্ত হয়ে যায়। কিভাবে যুক্ত হয়? এক্ষেত্রে যেটি হয় সেটি হলো যে দ্বিবন্ধন যেখানে রয়েছে এই দ্বিবন্ধন দুটি ভেঙে যায়। এই দ্বিবন্ধন দুটি ভেঙে গিয়ে সেখানে দুটি কার্বনের মাঝখানে একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় এবং আরো দুটি অক্সিজেন পরমাণু এই দুটি কার্বনের সাথে উপরে যুক্ত হয়। সেটা কিভাবে আমরা একটু দেখে নেই। আমরা প্রথমে এই যে বেঞ্জিন চক্রে এই যে কার্বন থেকে যদি আমরা অঙ্কন শুরু করি তো সেক্ষেত্রে আমরা বলেছি যে এই দুটি কার্বনের মাঝখানে দ্বিবন্ধন সেটা ভেঙে যাবে। দ্বিবন্ধনের মাঝখানে কি যুক্ত হবে? অক্সিজেন পরমাণু। তাহলে এই কার্বনের সাথে যে দুইটা কার্বনের সাথে দ্বিবন্ধন ছিল সেই জায়গায় দুটো বন্ধন ভেঙে গিয়ে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হলো। আচ্ছা, সেই সাথে আমরা বলেছি যে এই দুটি কার্বনের সাথে আরো দুটি অক্সিজেন পরমাণু কিন্তু যুক্ত হবে এইভাবে দুটি বন্ধন ভেঙে গিয়ে তার মাঝখানে মোট এই 3টি অক্সিজেন পরমাণু ঠিক এইভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনের সাথে আরো একটি কার্বন নিচে এভাবে সমযোজী বন্ধনের মাধ্যমে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত ছিল। এবার এই যে কার্বন আমরা লিখেছি এই কার্বনের সাথে এই কার্বনের মাঝখানে কিন্তু দ্বিবন্ধন আছে, তার মানে এই দ্বিবন্ধনটাও কিন্তু অনুরূপভাবে দুটি বন্ধনই ভেঙে গিয়ে তার মাঝখানে অক্সিজেন যুক্ত হবে এবং এই দুটি কার্বনের সাথে আরো দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হবে। সেটা কিভাবে? আমরা প্রথমে এই দ্বিবন্ধনের মাঝখানে একটি অক্সিজেন পরমাণু বসালাম, এরপর এই দুটি কার্বন পরমাণুর সাথে আমরা আরো দুটি অক্সিজেন পরমাণু আমরা যুক্ত করলাম। এবার এই কার্বনের সাথে এই কার্বন যেটি ছিল সেটি কিন্তু একক সিঙ্গেল বন্ধন সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত ছিল। আমরা আরো দুটি দ্বিবন্ধন দেখতে পাচ্ছি, তার মানে এখানে কিন্তু আমাদের আরো একটি অক্সিজেন পরমাণু কিন্তু এখানে যুক্ত হবে দ্বিবন্ধনের মাঝখানে, তাই না? আচ্ছা, তারপর এই দুটি কার্বনের মাঝখানে কিন্তু সিঙ্গেল একটা বন্ধন ছিল, আমরা সিঙ্গেল বন্ধন দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের এই দুইটা কার্বনের সাথে অবশ্যই আমাদের আরো দুটি অক্সিজেন পরমাণু যুক্ত করতে হবে। এইভাবে মূলত যে আসলে এই যে বেঞ্জিন চক্রে যে দুটি কার্বনের মাঝখানে দ্বিবন্ধন ছিল সেই দ্বিবন্ধন ভেঙে গিয়ে 3টি করে ওই দুটি কার্বনের সাথে 3টি অক্সিজেন পরমাণু ঠিক এই প্রক্রিয়ায় এরা কিন্তু যুক্ত হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেনও ছিল। হ্যাঁ, সেই হাইড্রোজেনগুলো আমরা এর আগে দিইনি, আমরা দিয়ে দিব। প্রত্যেকটা কার্বন পরমাণুর সাথে কিন্তু একটি করে হাইড্রোজেন পরমাণু যুক্ত ছিল, যেটা আমরা এখন যুক্ত করে দিব। এখানে যুক্ত ছিল, এখানেও যুক্ত ছিল। তাহলে প্রাথমিকভাবে বেঞ্জিনের সাথে ওজোন যুক্ত হয়ে কোন যৌগ উৎপন্ন হয় সেটা আমরা দেখলাম। এখন এখানে আমাদের বিক্রিয়া শেষ নয়, এটির সাথে আমাদের এখন আবার আরেকটি ধাপের বিক্রিয়া সম্পন্ন করতে হবে। সেটি কি? যদি আমরা এটির সাথে এখন পানির উপস্থিতিতে জিঙ্ক যদি যুক্ত করি, এটা কোথায় দেখানো যায়? আমরা এখানে দেখাই, এটির সাথে যদি আমরা পানি এর উপস্থিতিতে জিঙ্ক এর গুঁড়া যদি আমরা যোগ করে যদি উত্তপ্ত করি সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একটা মজার একটি ঘটনা ঘটে। সেটা হলো এই যে দুটি কার্বনের মাঝখানে অক্সিজেন যুক্ত ছিল এই অক্সিজেন পরমাণুটা এখান থেকে অপসারিত হয়। এই অক্সিজেন পরমাণু এখান থেকে চলে যায়, অপসারিত হয়। তখন আমরা বলতে পারি এখান থেকে অপসারিত হওয়ার কথা বলতে হবে, এটা অপসারিত হবে। সেই সাথে এই দুটি অক্সিজেন পরমাণুর মাঝখানে যে একটা সমযোজী বন্ধন সেটা ভেঙে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? এই অক্সিজেন পরমাণু যদি চলে যায় আর এই বন্ধনটা যদি ভেঙে যায় সেক্ষেত্রে
দেখো এটা চলে যাবে আর এটা ভেঙে যাবে, এখান থেকে এটা চলে যাবে আর এই বন্ধনটা ভেঙে যাবে। তাহলে আমরা এখান থেকে আসলে কি পাই? এখান থেকে আমরা যেটা পাই যে আসলে যদি এই অক্সিজেন যদি চলে যায় আর এই বন্ধন যদি ভেঙে যায়, তাহলে এখান থেকে এই বরাবর যৌগটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, এবং এখানেও তাই এই বরাবর যৌগটা বিচ্ছিন্ন হয়ে যায়। তার মানে এখান থেকে এই একটা অংশ আমরা পাই, এখান থেকে আরো একটা অংশ পাই, আর এখান থেকে এখানে আরো কিন্তু একটি, মোট তিনটি অংশে কিন্তু এই যৌগটা বিভক্ত হয়ে পড়ে। সেক্ষেত্রে এক একটি অংশে কি থাকে? আচ্ছা, প্রথম যে অংশ আমরা বিবেচনা করি, এই যে অংশটা, এই অংশের মধ্যে কি কি আছে? একটি কার্বনের সাথে H আছে এবং একটি O আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি CHO। এখানে একটা H, একটা O, একটা H, একটা C, একটা O, অর্থাৎ CHO এখানে আছে। এখানেও কিন্তু একটি রয়েছে CHO রয়েছে, তাই না? এবং দুইটি কার্বন পরমাণু পরস্পরের সাথে যুক্ত আছে। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে CHO বন্ড CHO। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা CHO আমরা দুইটা পেলাম। CHO এর মধ্যে দুইটা কার্বন যে পরমাণু, সেটি কিন্তু একটি সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত ছিল, এখানেও কিন্তু যুক্ত আছে। আচ্ছা, এইভাবে এই একটা অংশ থেকে যদি আমরা এই অংশটা পাই, CHO যদি দুইটা যদি আমরা মূলক যদি এভাবে যদি পাই, তো সেক্ষেত্রে এই অংশ থেকে আমরা একই জাতীয় আরেকটি জিনিস পাবো, সেটা হলো যে CHO এবং CHO, অর্থাৎ একই রকম আরো একটা কিন্তু আমরা এখান থেকে যৌগ পাবো, এবং এখান থেকেও কিন্তু CHO এবং CHO আরো একটি যৌগ কিন্তু পাওয়া যাবে। তার মানে এই যৌগটা এভাবে ভেঙে গিয়ে তিনটা কিন্তু এই যৌগ পাওয়া যাবে। এই যে যৌগটা যেটা আমরা পেলাম, সেটা আমরা পাই 3 অণু। এই যৌগটার বিশেষ একটি নাম রয়েছে, এটাকে আমরা বলি গ্লাইওক্সাল, অর্থাৎ এটার নাম হইল গ্লাইওক্সাল। গ্লাইওক্সাল। এখন প্রশ্ন হলো, এই যে অক্সিজেন পরমাণু যেগুলো চলে গেল, যেগুলো অপসারিত হলো, এই তিনটি অক্সিজেন পরমাণু কোথায় গেল? এই তিনটি অক্সিজেন পরমাণু এই যে জিঙ্কের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে জিঙ্ক অক্সাইড। 3 অণু জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে। এইভাবে আসলে বেঞ্জিনের ওজন সংযোজনের মাধ্যমে আমরা গ্লাইওক্সাল তৈরি করতে পারি, 3 অণু গ্লাইওক্সাল তৈরি করতে পারি। এই ছিল মূলত আমাদের বেঞ্জিনের সংযোজন বিক্রিয়া। এখন আমরা যেটি জানবো সেটি হলো যে বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা সবটাই মুছে দেই। বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো বলতে হলো নাম্বার 2, প্রতিস্থাপন বিক্রিয়া সমূহ। নাম্বার 1, আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম আমরা বলতে পারি ক্লোরিনেশন। আমরা ক্লোরিনেশন আলোচনা করতে পারি। ক্লোরিনেশন কি? এটার জন্য আমাদের বেঞ্জিন আমরা অঙ্কন করব। আমরা একটা বেঞ্জিন আঁকি আগের মতো। এখানে একটা H পরমাণু আছে, এখানে একটা H পরমাণু আছে। আচ্ছা, এটা হলো বেঞ্জিন, এটা আমরা জানি। ক্লোরিনেশন মানে এখানে বেঞ্জিন চক্রে একটি ক্লোরিন পরমাণু যুক্ত হবে। বেঞ্জিন চক্রে যদি ক্লোরিন পরমাণু যদি যুক্ত হতে হয়, তো সেক্ষেত্রে ক্লোরিনের সাথে বেঞ্জিনকে বিক্রিয়া করাতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে প্রভাব হিসাবে যেটি থাকবে সেটা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকবে। শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই প্রভাবের উপস্থিতিতে বেঞ্জিনের সাথে ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে সেক্ষেত্রে একটা হাইড্রোজেন পরমাণু এখান থেকে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। তো সেক্ষেত্রে কি করবে? যেটি ঘটবে সেটি হলো এখানে একটা H ছিল, সেই H টা এখানে থাকবে না, এবং প্রত্যেকটা H আগের মতো থাকবে, আগের জায়গায় থাকবে। শুধুমাত্র এই H টা একটা ক্লোরিন পরমাণু দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তো সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো এরকম একটা যৌগ আমরা পাই, যে এই যৌগের নাম হলো ক্লোরোবেনজিন। এই যৌগের নাম কিন্তু ক্লোরোবেনজিন। একটি ক্লোরিন রয়েছে, এজন্য এর নাম হলো ক্লোরোবেনজিন। আমরা লিখে ফেলি এটার নাম ক্লোরোবেনজিন। আচ্ছা, এখন যদি আমরা এখানে ক্লোরিনের পরিবর্তে যদি আমরা এখানে নাইট্রিক অ্যাসিড যোগ করি, সেক্ষেত্রে কি হবে? তাহলে ক্লোরিনেশনের ব্যাপারটা আমরা এখানে দেখলাম নাম্বার 2। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বেঞ্জিনের নাইট্রেশন। এটা আমরা মুছে দেই, এটা মুছে দেই। আচ্ছা, আমরা লিখে দেই বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। সেটা কি? নাইট্রেশন বিক্রিয়ার কৌশল মানে বেঞ্জিন চক্রে একটা নাইট্রো মূলক যুক্ত হবে। তো নাইট্রো মূলক কিভাবে যুক্ত হবে? নাইট্রিক
অ্যাসিড থেকে নাইট্রো মূলক যুক্ত হবে। এই যে নাইট্রিক অ্যাসিড এটাকে আমরা এটা সঙ্গে আমরা জানি HNO3, এটাকে আমরা একটু ভিন্ন ভাবে লিখতে পারি। সেটা কি হবে HNO2। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডকে আমরা একটু ভিন্ন ভাবে লিখলাম HNO3, অর্থাৎ এটা একটু নাইট্রিক অ্যাসিড, সেটাকে আমরা একটু ভিন্ন ভাবে পুনর্বিন্যাস করে লিখেছি। এই নাইট্রিক অ্যাসিড বেনজিনের সাথে বিক্রিয়া করবে, তবে প্রভাবক হিসেবে এখানে থাকবে সালফিউরিক অ্যাসিড H2SO4, আর তাপমাত্রা থাকবে 60 ডিগ্রি সেলসিয়াস। এই 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড বেনজিনের সাথে বিক্রিয়া করে আগের মতোই এখানে H পরমাণুটা এই নাইট্রো পরমাণু দ্বারা নাইট্রো মূলক দ্বারা H পরমাণুটা নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। তখন H এর জায়গায় কিন্তু বসবে NO2। তাহলে আমরা H এর জায়গায় কি বসাতে পারি NO2। যে যৌগ যেটা হলো সেই যৌগের নাম কি ক্লোরোবেনজিন। এই যৌগের নাম কি? এই যৌগটার নাম যেটা হলো সেটা হলো নাইট্রোবেনজিন। এইভাবে আমরা এখান থেকে নাইট্রোবেনজিন উৎপন্ন করতে পারি। সেই সাথে এই যে প্রতিস্থাপিত H আর এখানকার যে OH একটা রয়েছে, এই দুইটা মিলে কিন্তু উৎপন্ন করবে পানি। এভাবে আমরা বেনজিন চক্রের নাইট্রো মূলক, এই যে মূলকটা NO2, এটাকে বলা হয় নাইট্রো মূলক। আমরা বেনজিন চক্রে এইভাবে নাইট্রো মূলকের আমরা সংযোজন করতে পারি, যেটাকে বলছি নাইট্রেশন। বেনজিনে নাইট্রেশন বলছি এই প্রক্রিয়াকে আমরা। তাহলে এই শেষ হলো। আমরা এবার 3 নাম্বার যে প্রতিস্থাপন বিক্রিয়া শিখবো সেটা হলো সালফোনেশন। সালফোনেশনের ব্যাপারটা কি? সালফোনেশনের বিষয়টা হচ্ছে যে আমরা এখানে নাইট্রিক অ্যাসিডের পরিবর্তে এবার সালফিউরিক অ্যাসিড যোগ করে দিব। এটা মুছে দেই। আমরা যদি সালফিউরিক অ্যাসিড যোগ করতে চাই, সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড আমরা একটু ভিন্নভাবে সাজাবো। OH লিখে SO3, এরপর হলো H। আচ্ছা, আর এখানে প্রভাবক হিসেবে থাকে সালফার ট্রাইঅক্সাইড। আচ্ছা, এই অবস্থায় যদি আমরা এই প্রভাবকের উপস্থিতিতে, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, কিভাবে? যেমন H2, আমরা যে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে H2SO4, এটা H2S আর O4, অর্থাৎ এখানে একটি অক্সিজেন যে তিনটি, মোট 4টা কিন্তু। তার মানে সালফিউরিক অ্যাসিডকে আমরা একটু ভিন্ন ভাবে লিখেছি পুনর্বিন্যাস করে। সালফিউরিক অ্যাসিডের সাথে বেনজিন বিক্রিয়া করে আগের মতোই বিক্রিয়া ঘটায়, সেক্ষেত্রে এই H পরমাণুটা এখন কিন্তু এই SO3H এই মূলক দ্বারা এই পরমাণুটা প্রতিস্থাপিত হবে। তখন এখানে কি হবে? তখন এখানে হবে SO3 এবং এখানে আমরা H লিখতে পারবো। আচ্ছা, যে যৌগটা হলো, এই যৌগের কিন্তু একটা বিশেষ নাম রয়েছে, এটাকে আমরা বলি বেনজিন সালফোনিক অ্যাসিড। এটার নাম হলো বেনজিন সালফোনিক অ্যাসিড। একই সাথে এই প্রতিস্থাপিত H এবং এখানকার OH এই দুটি মিলে কিন্তু আগের মতো এখানে কিন্তু উৎপন্ন করবে পানি। আচ্ছা, তাহলে আমরা সালফোনেশন বিক্রিয়া কিভাবে হয় সেটা আমরা জানলাম। এখন আমরা 4 নম্বর যেটি সর্বশেষ আজকে আমাদের আলোচ্য বিষয়, 4 নম্বর যেটা আমরা শিখব সেটি হচ্ছে ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া। 4 নম্বর আমরা শিখব ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া। এটা কি? এটাকে আমরা বলি ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া বলি আমরা। এই ক্ষেত্রে আমরা এখন যেটা করব সেটা হলো বেনজিন চক্রের সাথে আমরা একটা মিথাইল মূলক যুক্ত করতে চাই, মানে এখানে একটা মিথাইল মূলক থাকবে। আমরা শিখেছি যে বেনজিন চক্রের সাথে যদি এখানে মিথাইল মূলক থাকে, তো সেক্ষেত্রে সেই যৌগটার নাম আমরা বলি যে টলুইন। অর্থাৎ টলুইন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখন বলতে শিখব। টলুইন তৈরি করার জন্য আমাদের যে বিকল্পটি লাগবে সেটি হলো মিথাইল ক্লোরাইড লাগবে, অর্থাৎ অ্যালকাইল ক্লোরাইড CaCl। আর এখানে প্রভাবক হিসেবে থাকবে আবার আগের মতো শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, সেক্ষেত্রে এই H পরমাণুটা তখন কিন্তু সহজেই মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। Hটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে এখানে আমরা কি লিখব? তখন এই যে জায়গা আমরা লিখব মিথাইল মূলক CH3, এটা হবে CH3। আচ্ছা, আর প্রতিস্থাপিত H এবং এখানে অবশিষ্ট Cl, এই দুটি মিলে কিন্তু এখন উৎপন্ন হবে HCl। অর্থাৎ যে যৌগটা পেলাম এই যৌগের নাম কিন্তু টলুইন। এইভাবে আমরা
বেঞ্জিন থেকে আমরা সহজে টলুইন তৈরি করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যেই প্রতিস্থাপন বিক্রিয়া শিখলাম এটা হলো 4 নম্বর ছিল আমাদের ফ্রিডেল ক্রাফট যে বিক্রিয়া, এই বিক্রিয়ার মাধ্যমে বেঞ্জিনের যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো সেই বিক্রিয়াগুলো কিন্তু আমরা আজকে সমাপ্ত করলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু আজকের ক্লাস আমরা প্রায় একদম শেষ পর্যায়ে। আশা করি আজকের ক্লাস থেকে আপনারা সবাই খুব ভালো করে বেঞ্জিনের সংযোজন বিক্রিয়া কোনগুলো এবং কিভাবে সংযোজন বিক্রিয়াগুলো ঘটে এবং বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া কোনগুলো সেগুলো কিভাবে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আমরা কিভাবে সংঘটিত করতে পারি এই সম্পর্কে একটা ভালো সুস্পষ্ট একটা ধারণা আপনারা আজকে পেয়েছেন। তো শিক্ষার্থী, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।